আজকে আমরা সেফটি ইনভেন্টরি নিয়ে কথা বলবো। তা আমরা যদি প্রথমেই দেখি যে কোনো চ্যাপ্টারের শুরুতেই স্বাভাবিকভাবে কিছু ওই আপনার কি থাকে, আউটলাইন থাকে, আসলে যে সূচিপত্র যেটাকে আমরা বলি, আসলে কি কি করব কি কি করব না। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যদি যাই, আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি স্লাইডে, একটা ফিগার, যে রোল অফ ইনভেন্টরি ইন দ্য সাপ্লাই চেন। তো আপনারা অলরেডি যারা আজকে 12টা ক্লাসে এসেছেন, মোটামুটি আপনার 4-5টা ক্লাস হলো করেছেন, তারা সবাই খুব ভালো মতোই জানেন যে সাপ্লাই চেন তার পারফরমেন্সটা সাধারণত দুই রকম হয়। কোন দুই রকম ভাইরা, কেউ একজন বলেন তো দেখি, সাপ্লাই চেনের পারফরমেন্সটা কি? রেসপন্সিভ অ্যান্ড এফিশিয়েন্ট। রেসপন্স আচ্ছা, হয় সে কি হবে, কস্ট ইফিসিয়েন্সি হবে, মানে তার খরচটা কমাবে চেষ্টা করবে, অথবা সে কি হবে, রেসপন্সিভনেস ফলো রেসপন্সিভ করবে। হবে। রেসপন্সিভনেস মানেটা কি? আমার দোকানটা অনেক বড় হবে, অনেক ধরনের ভেরিয়েশনস থাকবে, কোয়ান্টিটি পরিমাণ বেশি থাকবে, সেলসম্যান বেশি থাকবে, কাস্টমারের সার্ভিস ভালো হবে, কিন্তু এগুলো করতে গিয়ে আমার কি হবে, খরচটা বেড়ে যাবে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন, আপনি চাইলে আপনি আপনি যদি চান, আপনি কোনো একটা জায়গায় বিমানও প্রোডাক্ট পাঠাতে পারেন, আবার ধরেন আপনি নৌক আবার শিপে করে প্রোডাক্ট পাঠাতে পারেন। তো বিমানে যদি পাঠান তাহলে আপনি কি হবে, দ্রুত পাঠাতে পারবেন এবং খরচটা কিন্তু বেশি হবে সেক্ষেত্রে। কিন্তু দ্রুত রেসপন্সিভ পেলে কি হবে। হবে, কাস্টমার সার্ভিসটা ভালো পাবে। কিন্তু এই যে কাস্টমার সার্ভিস পাচ্ছে, তার মানে আপনি কি হচ্ছেন, রেসপন্সিভ। আর আপনি যদি শিপে করে পাঠান, হয়তোবা আপনার বিমানে পাঠালে লাগতো 3 ঘন্টা 3.5 ঘন্টা, আর শিপে করে পাঠানোর কারণে হয়তো আপনার লাগতেছে প্রায় 5 থেকে 7 দিন। তো তখন কি হলো, কিন্তু আপনার খরচটা কমে গেল, তখন আপনি কি হলেন, কস্ট এফিশিয়েন্ট। তো এখন যদি এখানে যদি খেয়াল করে দেখেন, আপনাদের এখানে এখানে নিচের দিকে যদি আমরা তাকাই, এখানে তিনটে ইনভেন্টরির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে সাইকেল ইনভেন্টরি, একটা হচ্ছে সেফটি ইনভেন্টরি, একটা হচ্ছে সিজনাল ইনভেন্টরি। সাইকেল ইনভেন্টরিটা কি, রেগুলার ডিমান্ড। ফর এক্সাম্পল, আজকের এই এক সপ্তাহ, ফর এক্সাম্পল আমার দোকানে মাসে 100টা প্রোডাক্টের ডিমান্ড থাকে। তো এখন এই যে 100টা, এটা কি রেগুলার ডিমান্ড, মানে অ্যাটলিস্ট 100টা প্রোডাক্টের ডিমান্ড থাকবেই। তো এই যে 100টা প্রোডাক্ট থাকবেই, এটা কি আমরা কি বলবো, রেগুলার ডিমান্ড, বা এটাকে আমরা কি বলি, সাইকেল ইনভেন্টরি। এখন সেফটি ইনভেন্টরিটা কি, ফর এক্সাম্পল, আপনি তো জানেন যে আপনার দোকানে 100টা প্রোডাক্টের ডিমান্ড আছে, কিন্তু আপনি কোনো কারণে যদি ডিমান্ড বেড়ে যায়, তো কাস্টমার তো এসে ফিরে যাবে। তখন কি করলেন, আপনি 100টা প্রোডাক্ট না রেখে মাসে 120টা প্রোডাক্ট রাখলেন। এই যে অতিরিক্ত 20টা প্রোডাক্ট রাখলেন, এটাকে আমরা কি বলি, সেফটি ইনভেন্টরি। আর সিজনাল ইনভেন্টরিটা কি, সিজনাল ইনভেন্টরিটা হচ্ছে, যেমন ফর এক্সাম্পল, এই যে গত ক্লাসে একজন বলেছিলেন, যেমন যেমন ধরেন এসিটা কি আপনার রেগুলার ডিমান্ডের প্রোডাক্ট, নাকি এটা একটা সিজনাল প্রোডাক্ট ভাই? এসিটা কোন সিজনের প্রোডাক্ট ভাই? সিজনাল, সিজনাল। সামার, সামার আচ্ছা, সিজন, এসিটা যেমন সামার সিজন, আবার জ্যাকেটটা যদি আপনি চিন্তা করেন উইন্টার সিজন। উইন্টারে। তো এখন এই যে সাইকেল ইনভেন্টরি, সেফটি ইনভেন্টরি, সিজনাল ইনভেন্টরি, তো বুঝতেই পারছেন আপনারা। ফর এক্সাম্পল, আমি যদি আরেকটু ভেঙে বলি, ধরেন আপনি যদি একটা বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করলেন, তো এখন ধরেন আপনি বিয়েতে আপনার দাওয়াত দিলেন 800 লোক। তো 800 লোককে তো আপনি দাওয়াত দিয়েছেন গুনে গুনে, বা আপনার তো একটা হিসাব আছে। তাহলে এই যে 800 লোকের খাবার যদি রান্না করেন, তাহলে এই যে 800 লোককে দাওয়াত দিয়ে 800 লোকের খাবার রান্না করেন, তাহলে এটা কি, এটাকে আমরা বলতে পারি সাইকেল ইনভেন্টরি। বাট যদি কোনো কারণে যদি আপনার ইনভাইটেড গেস্ট যদি বেশি আসে, তাহলে কি হবে? তা আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করে, 800 লোককে দাওয়াত দিলে 1000 খাবার অ্যারেঞ্জ করে, কি তাই না ভাইরা? জি বা স্যার। 100টা খাবার বেশি অ্যারেঞ্জ করে। তো এখন এই যে অতিরিক্ত, এটাকে আমরা কি বলি, সেফটি ইনভেন্টরি। সেফটি। আবার দেখবেন অনেকে আছে, দেখবেন আপনারা যদি খেয়াল করে দেখবেন, এখনকার এই ট্রেন্ডটা অনেক চালু হয়ে গেছে, যারা গরমে বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, দেখবেন অনেকে আইসক্রিম দিচ্ছে। তো এখন আইসক্রিমটা কেন দিচ্ছে, খাবারের পরে ডেজার্ট হিসেবে কেন? ওই যে আপনি গরমের ভিতর যাতে আইসক্রিমটা একটু ভালো লাগে। তো আবার যদি চিন্তা করেন আপনার অন্যান্য সিজনে, আবার দেখবেন এটা, আবার যদি শীতকালে বিয়েটা হয়, তাহলে কি আইসক্রিম দিবে শীতকালে ভাই? জি না স্যার। শীতকালে কি আইসক্রিম দেবে? তাহলে এখন জি তখন না। কি দিবে, তখন তো আবার ডিফারেন্ট কিছু দিবে। কি বুঝতে কফি পারছো দিবে, ব্যাপারটা? চা দিবে। যেমন দেখবেন কফি দিবে, যেমন কফি দিতে পারে, বা ভ্যারাইটি অফ টি থাকতে পারে, মশলা পান থাকতে পারে। তো এগুলো কি, এগুলো হচ্ছে এক ধরনের সিজনাল ইনভেন্টরি। তো সবাইকে আমরা এই স্লাইডটা সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি ভাইরা? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা কথা আছে, দেখেন, ফোরকাস্ট আর রিয়েলি কমপ্লিটলি অ্যাকুরেট। মানে ফোরকাস্ট, আপনি তো ফোরকাস্ট করলেন যে আমি 800 লোককে দাওয়াত দিয়েছি, 800 লোকে আসবে। তো এই যে 800 লোককে দাওয়াত দিলে 800 লোকে আসবে, তো এই ফোরকাস্টিংটা কি ভাই বেশিরভাগ সময় কি একবার কাটা কাটা মিলে যায়? জি না স্যার। আপনি চিন্তা করলেন আগামীকাল আমার দোকানে 100টা প্রোডাক্ট বিক্রি হবে, একদম কাটায় কাটায় 100টা প্রোডাক্ট কি মিলে যায় ভাই? জি না। না, মিলবে তাহলে না। এখানে সেই কথাটা বলছে, ফোরকাস্ট আর রিয়ারলি কমপ্লিটলি অ্যাকুরেট। ইফ অ্যাভারেজ ডিমান্ড ইজ 1000 ইউনিটস পার উইক, দেন হাফ দ্য টাইম
actual demand will be greater than 1000, half the time actual demand will be less than 1000। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি অনুমান করছি সপ্তাহে আমার দোকানে ডিমান্ড হবে 1000টা প্রোডাক্ট, দেখা গেল 50% টাইম এই ডিমান্ড 1000-এর উপর, আবার 50% টাইম এটা 1000-এর নিচে। তো এখন প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যাকচুয়াল ডিমান্ড ইজ গ্রেটার দেন 1000। তো এখন যদি অ্যাকচুয়াল ডিমান্ড যদি 1000-এর বেশি হয় তাহলে কি হবে? হাফ দ্য টাইম ইউ উইল বি রান আউট, 50% চান্স অফ স্টক আউট। তো এখন আপনার দোকানে প্রোডাক্ট আছে 1000, এখন কাস্টমার আসছে 1200 জন, ডিমান্ড হচ্ছে 1200, তাহলে আপনি কি স্টক আউট হয়ে যাবেন না ভাই? জি তো এখন তাহলে এখন এটার জন্য আপনার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে এই যে এটা কি, সেটা সেফটি সেফটি ইনভেন্টরি। Inventory carried for satisfying demand that exceeds the amount forecasted in a given period. যেমন দেখেন, the average demand for a product is 1100 units per month. However, it keeps a 20% extra. That means 120 units. তাহলে এখানে 100 ইউনিটটা কি ভাই? 100 ইউনিটটা কি আমার সাইকেল ইনভেন্টরি, সাইকেল ইনভেন্টরি। আর 20 ইউনিটসটা কি আমার সেফটি ইনভেন্টরি। সেফটি ইনভেন্টরি। তাহলে অ্যাভারেজ আমার দোকানে মান্থলি কতগুলো প্রোডাক্ট থাকে ভাই? অ্যাভারেজ ইনভেন্টরি কত তাহলে? মান্থলি অ্যাভারেজ তাহলে আমার দোকানে কটা থাকে প্রোডাক্ট? 120টা। 120। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে 120, এর ভিতরে 100 হচ্ছে কি সাইকেল ইনভেন্টরি, আর 20টা হচ্ছে কি আমার সেফটি ইনভেন্টরি। এই যে দেখেন, অ্যাভারেজ ইনভেন্টরি ইকুয়াল টু কি? সাইকেল ইনভেন্টরি প্লাস সেফটি ইনভেন্টরি। সাইকেল ইনভেন্টরি কত? 100টা প্লাস 20 কি আমার সেফটি ইনভেন্টরি, তাহলে 100 যোগ 20, এই 120টা কি আমার অ্যাভারেজ ইনভেন্টরি। সবাইকে আমরা বুঝতে পারছি? আমরা কি ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন দেখেন there is a fundamental trade-off. Trade-offটা কি? Raising the level of safety inventory provides higher levels of product availability and customer service. এখন আপনি যদি সেফটি ইনভেন্টরি বাড়ান ভাই, তাহলে প্রোডাক্টটা কি আপনার দোকানে বেশি অ্যাভেলেবেল জি। হবে না? তো প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল হয় এবং কাস্টমার এসে যদি আপনার দোকানে প্রোডাক্টটা পায়, তাহলে কাস্টমার সার্ভিস অবশ্যই। খুশি হবে না? লেভেল তাহলে এখন দেখেন এই যে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এবং কাস্টমার সার্ভিস দুইটার ক্ষেত্রে কি দেওয়া আছে? প্লাস প্লাস, তার মানে কি এটা পজিটিভ, ভালো দিক। তাহলে খারাপ দিক কোনটা? খারাপ দিক হচ্ছে রেজিং দ্য লেভেল অফ সেফটি ইনভেন্টরি অলসো রেজেস দ্য লেভেল অফ অ্যাভারেজ ইনভেন্টরি অ্যান্ড দেয়ারফর ইনক্রিজেস দ্য হোল্ডিং কস্ট। এখন আপনি যদি ভাই 100টা প্রোডাক্ট রাখতে যে পরিমাণ জায়গা লাগবে, 120টা প্রোডাক্ট রাখতে কি একটু স্পেস বেশি লাগবে না? জি স্যার। জি একটু জি স্যার লোকবল বেশি লাগবে না? জি তো এখন এই যে এটাকে আমরা কি বলি, যে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম মনে আছে, ইনভেন্টরি হোল্ডিং কস্ট। তো একটাই খারাপ দিক, খারাপ দিক থেকে আপনার হোল্ডিং কস্টটা বেড়ে যাবে। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, কম্প্যাক এন্ড ডেল ইন পিসি ইন্ডাস্ট্রি। তারা কি বলছে? ভেরি ইম্পর্টেন্ট টু রিডিউস সেফটি ইনভেন্টরি। তার মানে কি আপনার উচিত সেফটি ইনভেন্টরি যত কমিয়ে রাখতে পারবেন, মানে কতটুকু কম, যতটুকু না রাখলেই নয়। তাহলে কি হবে? আপনার ব্যবসার খরচটা কমে আসবে, আর ব্যবসার যদি খরচ কমাতে পারেন তাহলে আলটিমেটলি আপনার প্রফিটেবিলিটি বাড়বে না ভাই? জি। এখন যদি আপনি দোকান ভাড়া বেশি দেন, প্রোডাক্ট বেশি বেশি উঠান, কর্মচারী বেশি নিয়োগ দেন, তাহলে আপনার খরচ বেড়ে যাবে না? জি। তো খরচ যদি বেড়ে যায়, এটা আলটিমেটলি আপনার কোথায় থেকে যাচ্ছে? আপনার প্রফিট থেকে তো যাচ্ছে নাকি? জি। তো এখন এই যে কম্প্যাক এবং ডেল দুইটাই কি পিসি কোম্পানি, তারা এত সুন্দরভাবে, দেখবেন আপনাদের বইতে দুটো স্টোরি দেওয়া আছে কম্প্যাক এবং ডেল কোম্পানির, তারা কিভাবে তাদের সেফটি ইনভেন্টরি রিডিউস করেছে। এই কারণে এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এখন দেখেন এখানে প্রশ্নটা হচ্ছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ সেফটি ইনভেন্টরি টু ক্যারি। এখন দেখেন এই যে এক্সাম্পলে সেফটি ইনভেন্টরি কত পার্সেন্ট রাখছে এখানে? 20। 20%। তো এখন প্রশ্নটা হচ্ছে আসলে কত পার্সেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট? এটা কি 10%, এটি 5%, নাকি 20%, নাকি 17%, নাকি 50%? সেকেন্ড প্রশ্ন দেখেন কি বলছে, হোয়াট অ্যাকশনস ক্যান বি টেকেন টু ইমপ্রুভ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ওয়াইল রিডিউসিং সেফটি ইনভেন্টরি। আমি কি করলে আমার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি বাড়বে কিন্তু সেফটি ইনভেন্টরি অত বেশি দরকার, মানে দরকার হবে না? তাহলে এই যে দুইটা প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এখন সামনের স্লাইডগুলোতে। এবং এখানে দেখেন তিনটা এক্সাম্পল আছে, ডেল, ওয়ালমার্ট, 7-Eleven জাপান। এখানে ওয়ালমার্ট কি পৃথিবীর সবচেয়ে বড় সুপার স্টোর, ডেল পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ বা কম্পিউটার কোম্পানি, 7-Eleven জাপান জাপানের সর্ববৃহৎ সুপার স্টোর। তাহলে এখন তারা প্রত্যেকেই নাম্বার ওয়ান। কেন? বিকজ তারা কেন নাম্বার ওয়ান ভাই? কারণ তারা বেশি প্রফিট করে। তো তারা যে প্রফিট বেশি করে তার মানে তারা নিশ্চয়ই জানে কতটুকু সেফটি ইনভেন্টরি তাদের দোকানে রাখা উচিত। কারণ তারা যদি খরচ বাড়ায় ফেলে তাহলে কি তারা কি এত প্রফিট করতে পারতো? কখনোই পারতো না। জি না। তো এখন যদি আমরা দেখি এখানে এখানে 6টা স্টেপের কথা বলা হচ্ছে। তো এই 6টা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। নাম্বার ওয়ান, ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ডিমান্ড আনসার্টেনটি। তো এখন দেখেন এখানে বলা হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে হায়ার লেভেলস অফ আনসার্টেনটি
রিকোয়ার হায়ার লেভেলস অফ সেফটি। ফর এক্সাম্পল, আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, আপনি নিশ্চিত না যে এই প্রোডাক্টের আদৌ ডিমান্ড কি, একটা প্রোডাক্ট, দুটো না তিনটা। তো এখন এই ধরনের যদি আপনি অনিশ্চিত কোনো প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? সেফটি ইনভেন্টরির পরিমাণ বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? তার কারণটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনার দোকানে যদি কাস্টমার আসে, এসে যদি দেখে আপনার দোকানে প্রোডাক্টটা নাই, সে কি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করবে ভাই? জি না। সে কি আরেকটা দোকানে চলে যাবে না? জি স্যার। জি আর ওই 100%। দোকানে গিয়ে যদি সে কাস্টমার স্যাটিসফ্যাকশন পায়, তার চাহিদাটা পূরণ হয়, তাহলে সে দেখবেন ভবিষ্যতে ওই দোকানটাতেই যাবে। তো এই কারণে যে সমস্ত প্রোডাক্টের সম্পর্কে আপনি অনিশ্চিত যে এটা ডিমান্ডটা কেমন হবে, এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে সেফটি ইনভেন্টরি বেশি পরিমাণে রাখতে হবে। নাম্বার টু, দেখেন কি বলছে, হায়ার লেভেলস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। কিছু কিছু কাস্টমার আছে, তারা কি চায় যে এই প্রোডাক্টটা অনেক বেশি অ্যাভেলেবেল থাকবে, খরচ কোনো ব্যাপার না। যেমন আপনি বলেন, তুহিন সাহেব, আপনি বাজারে গেছেন, আপনার গিন্নি বলছে লবণ নাই, লবণ লাগবে। এখন আপনি বাজারে যেয়ে দেখলেন কোনো দোকানে লবণ নেই, একটা দোকানে আছে 1 কেজি লবণ, দাম চাইছে 2000 টাকা। আপনি কি লবণ না কিনে চলে আসতে পারবেন ভাই? বাজারে লবণ না থাকলে তো স্যার কিনতেই হবে। তা কিনতেই হবে, কারণ লবণ ছাড়া তো আপনার তরকারি রান্না হবে না। হবে না। জি। এখন আল্লাহ মাফ করো তুহিন সাহেব, আপনার প্রচন্ড রকম ভাবে ডায়রিয়া হয়ে গেছে, এখন আপনার কি দরকার? ওর স্যালাইন দরকার। কোনো দোকানে নেই, একটা দোকানে আছে, তাহলে আপনি যত টাকাই হোক আপনি কিনতে বাধ্য। জি স্যার। তো এখন এই ধরনের প্রোডাক্ট যেটা একেবারে এসেনশিয়াল গুডস, মেডিসিন, তারপর কি বললাম আপনার সল্ট, সুগার, রাইস, এগুলো কি এসেনশিয়াল গুডস না ভাই? জি। জি তাহলে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি চাই? হাই অ্যাভেলেবিলিটি। তো এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার যেহেতু হাই অ্যাভেলেবিলিটি চাই, তার মানে এই প্রোডাক্টগুলো অবশ্যই কি থাকতে হবে? বেশি পরিমাণে দোকানে রাখতে হবে। জি। কি আমার কথা বুঝতে পারছেন ব্যাপারটা? জি যেমন স্যার। আপনি একটু চিন্তা করেন ভাই, আপনার বাসার আশেপাশে চালের দোকান কটা আছে? তুহিন সাহেব বলুন তো দেখি, চাল বিক্রি করে এরকম দোকানের সমান কেমন? চাল, বিস্কিট, তারপরে যে আপনি ধরেন ডাল, টুথপেস্ট, চকলেট, আইসক্রিম বিক্রি করে এরকম দোকানের সংখ্যা কেমন, কটা? এগুলো আমার স্যার অনেক বলুন তো। আশেপাশে যে কয়টা দোকান আছে সবগুলোতেই আছে। আচ্ছা, আর তো আপনার বাসার আশেপাশে ভাই গাড়ির দোকান কয়টা? নাই স্যার একটা। নাই, এসি? এসির একটা দোকানও একটু নাই। দূরে আছে। তাহলে এই যে একটু দূরে আছে বা নাই, তার কারণটা কি? কারণ ভাই আপনার এসি না হইলেও চলবে, গাড়ি না হইলেও চলবে, কিন্তু লবণ, চাল, ডাল, আটা, ময়দা, এখন মনে করেন নিমা, আপনি মারিলা নিমা, আমি যদি ভুল না করি আপনার নামটা, জি জি। এখন আপনার বাসায় ভাই টুথপেস্ট নাই, এখন আপনি কি চিন্তা করবেন যে টুথপেস্ট 1 সপ্তাহ পরে কিনলে হবে? না, এটা আমার সম্ভব? নেসেসারি। না, সম্ভব তার না। মানে কি এটা আপনার এসেনশিয়াল গুডস, আপনার লাগবে। তাহলে এই জি ধরনের প্রোডাক্টগুলো কি হবে, আপনার অবশ্যই ওই দোকানগুলোতে বেশি পরিমাণে রাখতে হবে। একটা হচ্ছে এসেনশিয়াল গুডস, আর একটা গুড যেটা সম্পর্কে আপনি নিশ্চিত না, যেটা আনসার্টেন্ট, যেটা ডিমান্ড বেশি হবে না কম হবে। তো জি আমরা যদি সামনের দিকে যাই, দেখেন নাম্বার টু বলা হচ্ছে মেজারিং দ্য প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। তো এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি কি, এ ফার্মস অ্যাবিলিটি টু ফুলফিল এ কাস্টমার অর্ডার। এখন আপনার অ্যাবিলিটি, এখন মনে করেন একটা কাস্টমার আপনার দোকানে আসছে, এসে যদি দেখে প্রোডাক্টটা আছে, তার মানে কি প্রোডাক্টটা অ্যাভেলেবেল। জি। আর যদি প্রোডাক্টটা না থাকে, তার মানে কি? প্রোডাক্ট যদি ইজ নট অ্যাভেলেবেল হয়, তার মানে কি আপনি স্টক আউট। স্টক আউট। জি। হয় তার মানে দুইটা সিচুয়েশন, হয় প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে, আর প্রোডাক্ট যদি না থাকে তাহলে আমরা কি বলবো? প্রোডাক্ট ইজ স্টক আউট। স্টক আউট। তো এখন এই যে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আমরা মেজার করবো, মেজার করার ওয়েটা কি? তিনটা ওয়ে। একটা হচ্ছে প্রোডাক্ট ফিল রেট, একটা হচ্ছে অর্ডার ফিল রেট, একটা হচ্ছে সাইকেল সার্ভিস লেভেল। তো প্রোডাক্ট ফিল রেট এবং অর্ডার ফিল রেট, এই দুইটা যে আমরা আগে পড়াইছিলাম, আপনাদের কি মনে আছে তুহিন সাহেব? মনে আছে কি? এটা দেখে মনে পড়ে, এই যে প্রোডাক্ট ফিল রেট, কেস ফিল রেট, কি মনে পড়ে? জি স্যার। কি এখন মনে পড়ছে? স্মৃতিশক্তি ফিরে আসছে? হ্যাঁ। তা এখন এই যে এখানে দুটো অর্ডার, অর্ডার 1 এবং অর্ডার 2, এবং এখানে আর্টিকেল 1, 1, 1, 2, 2, 2, 3, 3, 3, 4, 4, 4, 5, 5, 5, তার মানে এই যে পাঁচটা কি, 5 ধরনের প্রোডাক্ট। অর্ডার 1, আমি অর্ডার দিছি 100টা, ডেলিভারি দিছি অন টাইম 100টা, অ্যাবসলিউট ডিফারেন্স কত? 0। এখানে 200টা অর্ডার দিছি, 100টা অন টাইমে ডেলিভারি দিছি, তার মানে ডিফারেন্স কত? 100। 500টা অর্ডার দিছি, 500টা অন টাইমে ডেলিভারি দিছি, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 0। এখানে 500টা অর্ডার দিছি, 400টা অন টাইমে ডেলিভারি দিছি, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 100। এখানে 500টা অর্ডার দিয়ে 400টা অন টাইমে ডেলিভারি দিছি, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 100। আর এখানে দেখেন শুধুমাত্র একটার ক্ষেত্রে, অর্ডার নাম্বার 4, মানে অর্ডার নাম্বার 2 4 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে
500টা অর্ডার দিছি, আমি মাত্র 200টা অন টাইমে ডেলিভারি দিছি, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 300। বাকি সবগুলো আমি অন টাইমে ডেলিভারি দিয়েছি। এখন এই যে অর্ডার ওয়ান, টোটাল অর্ডার দিছি কয়টা? 1800টা। এবং আমাদের অ্যাবসলিউট ডিফারেন্স কত টোটাল? এখানে 300। 300, অর্ডার টু এর ক্ষেত্রে আমরা কতগুলো অর্ডার দিয়েছি? 1800, কিন্তু 1800, অ্যাবসলিউট ডিফারেন্স এখানেও 300। 300, আর এইখানে এই যে অর্ডার ওয়ানের ক্ষেত্রে এখানে আমি 5টা অর্ডার দিছি, 5টা অর্ডারের ভিতরে অন টাইমে ডেলিভারি দিতে পারছি কয়টা ভাই? 5টার ভিতরে 2টা, 2টা। আর অর্ডার টু এর ক্ষেত্রে অন টাইমে ডেলিভারি দিতে পারছি 5টার ভিতরে কয়টা? 4টা, 4টা। এবার দেখেন এই যে কেস ফিল রেট, ফর্মুলাটা কি? 1 মাইনাস টোটাল অ্যাবসলিউট ডিফারেন্স ডিভাইড বাই টোটাল অর্ডার। তো এখন এই যে অর্ডার ওয়ানের ক্ষেত্রে কেস ফিল রেট 1 মাইনাস টোটাল অ্যাবসলিউট ডিফারেন্স কত? 300 ডিভাইড বাই টোটাল অর্ডার কত? 1800। এই ক্যালকুলেশন কত 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 আসছে? 83.3%। কেস ফিল রেট 83.3%। এবার অর্ডার টু দেখেন, আপনার এই যে 1 মাইনাস আমার অ্যাবসলিউট ডিফারেন্স কত? 300 ডিভাইড বাই টোটাল অর্ডার কত? 1800। এখানে কত? 83.3%। তার মানে অর্ডার ওয়ান এবং টু এর ক্ষেত্রে কেস ফিল রেট অ্যাবসলিউটলি সেম। এখন প্রোডাক্ট আর লাইন ফিল রেটটা যদি দেখেন, যে আমি 5টার ভিতরে 2টা অন টাইমে, দেখেন লাইন্স ডেলিভার্ড কমপ্লিটেড অন টাইম 2টা, মাত্র প্রথম অর্ডারের ক্ষেত্রে 2টা অন টাইমে ডেলিভারি দিতে পারছি কটার ভিতরে? আউট অফ 5। তাহলে পারফরমেন্স কত পার্সেন্ট? 40%। 4%, আর এখানে 4টা অন টাইমে ডেলিভারি দিতে পারছি 5টার ভিতরে, তারপরে পারফরমেন্স কত পার্সেন্ট? 80%। 80%, এখন যদি আমি প্রশ্ন করি, জি জি মানিলা বলেন, প্রশ্ন করেন। আপনি কি কিছু বলছিলেন নিমা? না না না, সরি স্যার, আমি কিছু আচ্ছা বলিনি। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে দুটো যদি আমরা অর্ডার ওয়ান এবং টু যদি তুলনা করি যে হুইচ ওয়ান ইজ বেটার, দেখেন বেসড অন দ্য কেস ফিল্ড রেট দুইটা পারফরমেন্সই কিন্তু সেম 83.3%, কিন্তু বেসড অন দ্য প্রোডাক্ট অর লাইন ফিল্ড রেট আপনার এখানে অর্ডার ওয়ানের পারফরমেন্স অনলি 40%, বাট অর্ডার টু কত? 80%। তাহলে এখানে কোনটা ভালো ভাই, অর্ডার ওয়ান না অর্ডার টু? অর্ডার 2, সবাইকে আমরা ক্লিয়ার? কি মনে পড়ছে এখন অঙ্কটা? জি জি, আচ্ছা, তো এখন আমরা কি বললাম, এখানে 3টা বিষয় দেখতে হবে, একটা প্রোডাক্ট ফিল্ড রেট আর হচ্ছে অর্ডার ফিল্ড রেট। তো এই দুইটা আমরা এই টেবিল থেকে পেয়ে যাচ্ছি। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি সাইকেল সার্ভিস লেভেল। তো সাইকেল সার্ভিস লেভেলটা কি, এটাই আমরা এখন দেখব। তো এখন এই যে দেখার আগে আমরা দেখেন 3 নম্বর পয়েন্টে কি, সাইকেল সার্ভিস লেভেলটা আমরা দেখব। দেখার আগে আমরা আরো কিছু জিনিস একটু দেখে নিব। সেটা কি, যেমন প্রথমেই দেখেন রিপ্লেনিশমেন্ট পলিসি। রিপ্লেনিশমেন্ট পলিসি হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস দ্যাট হোয়েন টু রিঅর্ডার, হাউ মাচ টু রিঅর্ডার। এখন আপনার দোকানে আপনি একটা প্রোডাক্ট 100টা রাখছেন, এখন আপনি আবার কখন পুনরায় অর্ডার দিবেন অ্যাজ এ রিটেলার, এবং কতগুলো প্রোডাক্ট অর্ডার দিবেন? এটা দুইভাবে ব্যবসায়ীরা হিসাব করে। কিভাবে? একটা হচ্ছে কন্টিনিউয়াস রিভিউ। কন্টিনিউয়াস রিভিউটা কি? যেমন ধরেন স্বপ্ন, মিনা বাজার, এগোরা, ডেইলি শপিং, তারা কি করে? তারা যদি আপনারা খেয়াল করে দেখবেন, তাদের দোকানে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন ভাই, আপনাকে যখন প্রোডাক্টটা বিক্রি করা হয় দেখবেন যে বার করে আপনার প্রোডাক্টটা রিড করে না ভাই? জি, তা এটা রিড করার সাথে সাথে ধরেন তারা তাদের দোকানে 100টা প্রোডাক্ট আনছে, কি আপনি ধরেন প্রাণের চানাচুর। এখন এই যে 100টা প্রোডাক্ট ডাটাবেজে বা সফটওয়্যারে দেওয়া আছে, এখন মনে করেন আপনি দুটো প্রাণের চানাচুর কিনে ফেলছেন। যখনই তারা বার করে এটা রিড করবে যে 2টা প্রাণের চানাচুর কি সোল্ড আউট, তখন দেখা যাবে কি ওখানে অটোমেটিক ডাটাবেসে আপডেট করবে। আপডেট করে কি থাকবে? রেস্ট। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কটা থাকবে তখন? 98। তো 90, এখন মনে করেন আপনি যদি ওখানে সফটওয়্যারে ঠিক করে দেন যে রিঅর্ডার পয়েন্ট যদি আপনি বলে দেন 20, মানে যখন 20টা প্রোডাক্ট মাত্র বাকি থাকবে অটোমেটিক রিঅর্ডার হবে। এখন কয়টা আপনি মনে করেন যখন 20টা প্রোডাক্ট থাকবে আপনি যদি রিঅর্ডার করেন, আপনার শেলফে জায়গা আছে কয়টা? 100টা প্রোডাক্টের। তা আপনি আবারও আরো 80টা প্রোডাক্টের জন্য অর্ডার দিবেন। জি, তাহলে এখন এটা কিসের মাধ্যমে করা হয়? সফটওয়্যারের মাধ্যমে, কন্টিনিউয়াস রিভিউ। আর ভাই আপনার বাসার আশেপাশে যে মুদি দোকানগুলো আছে বা খুচরা দোকান, ওইখানে কি ভাই বারকোড রিড করে? জি না, না না। তাহলে তারা কি করে দেখবেন, তারা আপনার কাছে যখন প্রোডাক্ট বিক্রি করে বেশিরভাগ সময় দেখবেন লম্বা চিকন একটা একটা খাতা আছে, জি, ওখানে দেখবেন সে লিখে রাখে, টুকে রাখে। খেয়াল করছেন কখনো? জি, জি, এমন দেখবেন হয়তো বা সে প্রত্যেক 1 সপ্তাহ বা 10 দিন পরে বা 15 দিন পরে বা 1 মাস পরে সে কি করে, খাতাটা বের করে দেখে যে টোটাল আমার চানাচুর কটা বিক্রি হলো, গত মাসে কটা চানাচুর আনছিলাম। এরপর সে ডিসাইড করে আমি আবার সামনের বার যখন আড়তে যাব কোন প্রোডাক্ট কটা করে নিয়ে আসব। তখন এটাকে আমরা কি বলি? পিরিয়ডিক রিভিউ। ইন্টারভ্যালস মানে কি, কোনো কোনো মুদি দোকানদার 10 দিন পর পর করে, কেউ 15 দিন পরে করে, কেউ 1 মাস পর পর করে।
জি। তাহলে এই দুইটার ভিতরে ভাই ট্রেডিশনাল কোনটা বলেন তো, হুইচ ওয়ান ইজ দ্য ট্রেডিশনাল ওয়ান? পিরিয়ডিক রিভিউ। সবাইকে আমরা বুঝতে পারছি, সবাইকে জি আমরা স্যার। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু বিষয় বলা আছে, যেমন এল ফর কি লিড টাইম, ডি ফর কি অ্যাভারেজ ডিমান্ড। এই যে আপনার এই যে সিগমা ডি, এটাকে আমরা কি বলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিমান্ড পার পিরিয়ড। ডিএল কি মিন ডিমান্ড ডিউরিং লিড টাইম। যাক এগুলো দেখার বিষয় না, আমরা সামনে গেলে আস্তে আস্তে বুঝবো। যেমন দেখেন ডিটা কি, অ্যাভারেজ ডিমান্ড পার ইউনিট টাইম, একটা এক্সাম্পল দেওয়া আছে কি, এবং এটা কিসের ম্যাথমেটিক্স, কন্টিনিউয়াস রিভিউ পলিসির একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা দেখাচ্ছি। যেমন ডি অ্যাভারেজ ডিমান্ড, প্রত্যেক উইকে আপনার অ্যাভারেজ ডিমান্ড কত, 2,500, কি ঠিক আছে? জি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেটা কি? যেমন আমি বলছি আমার অ্যাভারেজ ডিমান্ড 2,500, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি ভাই? 2,500 থেকে কত কম বা বেশি? হ্যাঁ, 2,500 থেকে কম না, কমও হতে পারে বেশি আবার হতে, বেশি হ্যাঁ, হতে ওইটা পারে। কত কম বা বেশি সেটা বলছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। জি। প্লাস মাইনাস 500, মানে এই যে 2,500 থেকে আমার 500 বেশি হইতে পারে 3,000, অথবা 500 কম হইতে পারে 2,000। জি। তাহলে রেঞ্জ কত হইলো ভাই, 2,000 থেকে 3,000। জি। আমি যদিও বলছি অ্যাভারেজ ডিমান্ড উইকলি 2,500, বাট 500 কমও হইতে পারে বেশি হইতে পারে, এটা কি 2,500। যেমন তুহিন সাহেব আপনি পরীক্ষা দিচ্ছেন, বললেন স্যার ইনশাল্লাহ 80 পাবো, হয়তো বা 5 কমও হইতে পারে বেশি হইতে পারে। তাহলে এই যে জি। 5, এটা কি অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড ডিভিশন? এখন যদি আল্লাহ মাফ করুন তুহিন সাহেব, আপনি যদি কোনো কারণে 80 আপনি এক্সপেক্ট করলেন এবং বললেন +-5 স্ট্যান্ডার্ড ডিভিশন, তার মানে 75 অথবা 85 ইন বিটুইন, যদি কোনো কারণে যদি আপনি 40 পান, আপনি কি ভাই কোনোভাবে এটা মেনে নিতে পারবেন? জি না। আমার 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 ভাইয়ের সাথে এক ক্লোজ ফ্রেন্ড আমাদের মহল্লায় আমার সাথে বড় হয়েছে, আমাদের 1 বছরের ছোট, সে আশা করছে কোনো একটা পরীক্ষায় সে 50 পাবে কাটা কাটা, সে পায় হয়েছে 85। সে পাগল হয়ে গেছে, সে সংবাদ সম্মেলন করবে যে হাউ ইজ ইট পসিবল, কেমনে কি হইলো, কি বুঝতে পারছেন ব্যাপারটা? হুম। তাহলে সে আশা করছে 50, যদি সে পেতো তাও মানতো, 85 পেয়ে তার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনটাকে, ফর এক্সাম্পল মনে করেন এই যে মানিলে আপনি আমাকে বলেন স্যার আপনাকে আমাদের বাসায় দাওয়াত, তো ঠিক আছে কখন দাওয়াত স্যার, ডিনারে আসেন, ডিনার কটা, 8টার সময় আসেন। এখন হয়তো বা আমি 8টার দাওয়াত 7:30টার সময় যেতে পারি, অথবা বড় জোর 8:30 বা 9টা পর্যন্ত যেতে পারি। এখন আমি যদি 8টা বাজের দাওয়াত, আমি যদি বিকাল 5টার সময় যাই, অথবা 8টা বাজের দাওয়াত রাত 12টা 12:30টার সময় যাই, এটা কি ভাই জি অ্যাকসেপ্টেবল না হবে? স্যার, তাহলে স্ট্যান্ডার্ড দিস ইজ ডেভিয়েশন হোয়াট, অনেক দিস ইজ বেশি হয়ে স্ট্যান্ডার্ড গেছে ডিভিশন। স্যার। তা ঠিক আছে, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিশনটা কি, আমার অ্যাকসেপ্টেবল রেঞ্জ কতটুকু। জি। এরপর দেখেন লিড টাইম কি, 2 উইকস। 2 উইকস মানে কি, আপনি যখন একটা অর্ডার দেন, এই অর্ডারটা পূরণ করতে আপনার 2 সপ্তাহ সময় লাগে। কিউ মানে কি, অ্যাভারেজ লট সাইজ 10,000 ইউনিট, মানে আপনি প্রত্যেক অর্ডার যখন দেন, লট সাইজ কত, 10,000 করে প্রোডাক্ট পাঠায় ওরা। আর রিঅর্ডার পয়েন্ট কত, 6,000, মানে 6,000 প্রোডাক্ট যখন আপনার থাকে তখন আপনি রিঅর্ডার করছেন, ফর এক্সাম্পল, কি ঠিক আছে? জি। তো এখন যদি দেখেন এখানে ডিএল, ডিএল মানে কত, ডি হচ্ছে 2,500, আর এল লিড টাইম কত, 2 উইকস। তাহলে এই যে 2,500 ইন্টু 2 উইকস, তার মানে কত, 5,000। জি। তাহলে ডিএল মানে কত আমার 5,000, কি ঠিক আছে? জি। তার মানে 2 উইকস, ডিএল মানে কি ডিমান্ড পার উইক, আর এল মানে কি লিড টাইম হচ্ছে 2 উইকস। তাহলে 2 উইকসে আমার ডিমান্ড কত ভাই, 5,000। 5,000। 5,000। আচ্ছা, আর আমি যদি, আপনি একটু নর্মালি চিন্তা করেন, আমার ডিএল হচ্ছে 5,000, আর আমি রিঅর্ডার করি কি প্রত্যেকবার 6,000 টাকা করে প্রোডাক্ট, জি। ডিমান্ড 5,000, অর্ডার করি 6,000, তার মানে এখানে 1,000 অতিরিক্ত প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট ভাই? সেফটি ইনভেন্টরি। সেফটি। সেফটি ইনভেন্টরি। এই যে দেখেন সেফটি ইনভেন্টরি এসএস, এটা কি রিঅর্ডার পয়েন্ট আরওপি পয়েন্ট। মাইনাস ডিএল। তাহলে এখানে কত, এই যে 6,000 মাইনাস তো 5,000, কত হইলো 1,000, কি মিলছে 1,000। সেফটি ইনভেন্টরি বাইরে, জি। কি মিলেছে? জি এরপর স্যার। এই যে 6, এই যে আপনি দেখেন ভাই, এই যে 1,000 যদি আমার কি হয় সেফটি ইনভেন্টরি, কিন্তু আমি অর্ডার করতেছি 6,000, এখানে 1,000 কি সেফটি ইনভেন্টরি, 5,000 কি আমার অ্যাভারেজ ডিমান্ড। তাহলে এই যে 5,000, এটাকে আমরা কি বলতে পারি ভাই, 5,000 কি, সরি আমার হচ্ছে সাইকেল ইনভেন্টরি, তাহলে কি এটাকে আমি সাইকেল ইনভেন্টরি বলতে পারি না? জি। কি মনে আছে আপনাদের, এই যে আমি যে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম ভাইরা, এই যে অ্যাভারেজ ইনভেন্টরি ইকুয়াল টু কি সাইকেল ইনভেন্টরি প্লাস সেফটি ইনভেন্টরি। যেমন এখানে আমার 100টা কি আমার সাইকেল ইনভেন্টরি, আর এই যে অতিরিক্ত 20, এটা কি আমার সেফটি ইনভেন্টরি। সেফটি। আর 100 প্লাস 20, 120টা কি, 120 হচ্ছে আমার অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে এখন যদি খেয়াল করে দেখেন,
এই যে এখানে তার মানে 6,000টাকে আমরা কি বলতে পারি অ্যাভারেজ ইনভেন্টরি, এই জি যে এখানে 5,000 এটা কি আমার সাইকেল ইনভেন্টরি, আর জি 1,000 যেটা এটা কি আমার সেফটি ইনভেন্টরি। জি আবার সাইকেল ইনভেন্টরির ফর্মুলাটা কি Q/2, গত ক্লাসে আমরা দেখছিলাম। তো কিউটা কি লট সাইজ 10,000 ডিভাইড বাই 2, তাহলে কত 5,000, কি মিলে গেছে ভাই? জি একটু পাস। এরপর দেখেন অ্যাভারেজ ইনভেন্টরি কি বলছি, সাইকেল ইনভেন্টরি প্লাস সেফটি ইনভেন্টরি এসএস, 5 যোগ 1 6,000, কি মিলছে ভাই? জি এবার অ্যাভারেজ ফ্লো টাইমটা কি, অ্যাভারেজ ইনভেন্টরি ডিভাইডেড বাই কত অ্যাভারেজ ডিমান্ড, তো অ্যাভারেজ জি ইনভেন্টরি কত 6,000 ডিভাইড বাই অ্যাভারেজ ডিমান্ড কত উইকলি 2,500, কত হচ্ছে 2,500 2.4, 2.4 উইকস। এখন যদি আমি বলি এটা যদি দিনে কনভার্ট করেন তাহলে কত দিয়ে গুণ করবেন, 7 দিয়ে, 7 তাহলে কত হলো 16.8 দিন। কি সবাইকে আমরা ক্লিয়ার ভাই? জি আচ্ছা, এরপর আসেন দেখেন আমরা আরেকটা এক্সাম্পল, এইটাও কন্টিনিউয়াস রিভিউ পলিসি। দেখেন ডি ইকুয়াল টু কত 2,500 উইকলি, এটা দেওয়াই আছে। স্ট্যান্ড ডিভিশন প্লাস মাইনাস 500 এটাও দেওয়া আছে। লিড টাইম 2 উইকস দেওয়া আছে। কিউ মানে কি লট সাইজ 10,000 দেওয়া আছে। রিঅর্ডার পয়েন্ট 6,000 এটাও দেওয়া আছে। এখানে অতিরিক্ত যেটা দেওয়া আছে ওএল, ওএলটাকে অপটিমেট লিড টাইম আমার ডিমান্ড কত দেওয়া আছে এখানে, ওএল এর ভ্যালু কত 707। 707 এটা ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে দেখেন এই যে আপনার এখানে ফর্মুলাটা হচ্ছে এই যে আপনার ওয়েলটা হচ্ছে ফর্মুলা কি, আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন ডি কত 500 ইন্টু রুট ওভার কি এই যে লিড টাইম, এই যে রুট ওভার এল কত 2, কত আসে 707। তো যাই হোক, আমি কিন্তু আবারও আপনাদের বলছি আপনাদের পরীক্ষায় কোনো ম্যাথমেটিক্স আসবে না, হয়তোবা যেটা আসতে পারে যে আপনাদেরকে পুরো ম্যাথের অ্যান্সারটা দিয়ে দেওয়া হবে, বলা হবে এটা ভালো না ওটা ভালো, কি ঠিক আছে? জাস্ট আমি ক্লাসে আপনাদের বোঝানোর জন্য ম্যাথমেটিক্স গুলো দেখাচ্ছি। তো এখন দেখেন এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি সাইকেল সার্ভিস লেভেল। তো এই যে আমরা একটু আগে বলছিলাম, কি বলছিলাম ভাই, মেজারিং প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করবে তিনটা বিষয়ের উপর, একটা হচ্ছে প্রোডাক্ট ফিল রেট, একটা হচ্ছে অর্ডার ফিল রেট, একটা কি সাইকেল সার্ভিস সাইকেল লেভেল। সার্ভিস তো আমরা এখন প্রোডাক্ট ফিল রেট আর হচ্ছে লাইন ফিল রেট দুইটাই তো এখানে পাইলাম। তো সাইকেল সার্ভিস লেভেলটা এখন কোথায় পাবো, এখানে পাবো। ফর্মুলাটা কি, সাইকেল সার্ভিস লেভেলটা কি সিএসএল ইকুয়াল টু কি দেওয়া আছে এফ, এফ মানে কি ফাংশন ক্যালকুলেটরে ডিএল প্লাস এসএস, এসএসটা কি সেফটি স্টক, সেফটি স্টক আর ডিএলটা কি, ডিএলটা হচ্ছে এই যে আমরা এখানে পাইছিলাম মনে আছে 5,000, ডিমান্ড হচ্ছে 2,500, এল মানে কি লিড টাইম হচ্ছে 2, তার মানে কত 5,000। তো এখন এই যে প্লাস আবার কমা, আবার কি দেওয়া আছে কি ডিএল কমা স্ট্যান্ডার্ড ডিভিশন এল। তো এখন এই যে আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আপনারা দেখবেন ফাংশনের ক্ষেত্রে আপনাদের যদি কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে দেখবেন ওখানে একটা বাটন আছে, বাটনটা কি এই যে নর্ম ডিস্ট মানে কি নর্মালি ডিস্ট্রিবিউটেড, ওই বাটনে যদি কেউ টিপ দেন ইকুয়াল টু দেওয়ার পর আপনারা দেখবেন সেখানে আপনার ব্র্যাকেট দিলে এই যে ডিএল প্লাস এসএস বাই ডিএল মানে কত 5,000 না, জি কারণ কি ওই যে 2,500 কি আমার ডিমান্ড আর লিড টাইম হচ্ছে 2, 2,500 ইন্টু 2 কত 5,000, 5,000 সেফটি 1,000, তাহলে 5,000 যোগ 1,000 মানে কত হলো 6,000। দেখছেন কালারটা 6,000 মিলছে, কালারটা মিলছে। আবার এভারেজ ডিমান্ড দেখেন 2 উইকস এভারেজ ডিমান্ড কত 5,000, কি মিলছে কালারটা। জি আর এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন এল এটা কত 707, কি মিলে গেছে। জি এখন এটাকে যখন নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে আপনি যখন এটা দিবেন দেখবেন আপনার চলে আসছে কত 0.92, কি পাইছেন। জি এখন এই যে 0.92 তার মানে আপনার সাইকেল সার্ভিস লেভেল বা কাস্টমার সার্ভিস লেভেল কত 92%, তার মানে আপনার দোকানে যদি 100 জন কাস্টমার আসে 92 জন তারা কাস্টমার সার্ভিস পেয়ে খুশি। সবাইকে আমার কথা বুঝতে পারছেন, আমি ক্লিয়ার? জি স্যার আমি যদি বলি আপনার দোকানে কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল বা সাইকেল সার্ভিস লেভেল কত 92%, তাহলে এটা কি অবশ্যই একটা সন্তোষজনক রেজাল্ট। এবং এই যে সাইকেল সার্ভিস লেভেল আমার 92%, এখানে সেফটি স্টক কটা ছিল ভাইরা, 1,000টা প্রোডাক্ট, কি আমি কি বুঝতে 1,000 পারছি? জি আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা কথা লিখছে ফিল রেট ইনক্রিজেস ইফ সেফটি ইনভেন্টরি ইজ ইনক্রিজ। আপনার দোকানে যদি ভাই সেফটি ইনভেন্টরি বেশি পরিমাণে রাখেন তাহলে কাস্টমার যখন তার অর্ডারটা প্লেস করবে বেশিরভাগ সময় আপনি ফুলফিল করতে পারবেন না। Yes, sir. তার মানে আপনার দোকানে যদি সেফটি ইনভেন্টরি বাড়ান তাহলে কাস্টমার যখন অর্ডার দিবে সেটার ফিল রেট কি বেশি হবে, বেশি কারণ আপনার দোকানে তো ইনভেন্টরি আছে আপনি ফুলফিল করতে পারবেন। জি এবং দিস ইজ অলসো ইনক্রিজেস দ্য সাইকেল সার্ভিস লেভেল। যেমন দেখেন আপনার এখানে সেফটি ইনভেন্টরি হচ্ছে 1,000, সাইকেল সার্ভিস লেভেল কত 92%। যেমন এখানে একটু খেয়াল করে দেখেন
আপনি যদি এখানে দেখেন আমরা কি বলছি, ফিল্ড রেট ইনক্রিজেস ইফ সেফটি ইনভেন্টরি ইজ ইনক্রিজ। যেমন দেখেন ফিল্ড রেট 97.5%, ঠিক আছে। আপনি দেখেন আচ্ছা যাক আমরা একটু তখন সেফটি ইনভেন্টরি কটা রাখতে হবে দেখেন তো দেখি। 67 67। আচ্ছা 67, তখন সেফটি ইনভেন্টরি যখন 67, তখন আপনার ফিল্ড রেট কত 97.5%। এখন সেফটি ইনভেন্টরি যদি বাড়ায় 183টা করেন, ফিল্ড রেট কত হবে 98%। 90%। সেফটি ইনভেন্টরি বাড়ায় যদি 321টা করেন, তাহলে কাস্টমার মানে অর্ডার ফিল্ড রেট কত হবে 98.5%। 499 যদি রাখেন 99%, 767টা যদি রাখেন তাহলে কত হবে 99.5%। তার মানে সেফটি ইনভেন্টরি যত বাড়াচ্ছেন আপনার অর্ডার ফিল রেট কি বাড়তেছে না ভাই? জি আর অর্ডার ফিল রেট যত বেশি বাড়বে কাস্টমারের যে সার্ভিস বা সিএসএল বা সাইকেল সার্ভিস লেভেল ওটাও কি বাড়বে না? জি যেমন দেখেন এখানে সেম একটা এক্সাম্পল আছে, জাস্ট আপনারা একটু দেখেন এখানে এসএসটা কি ভাই, এসএসটা মানেটা কি? সেফটি স্টক কত সেফটি স্টক এখানে কয়টা? সেফটি স্টক এখানে কয়টা ভাই? 906টা 906। সিএসএল এর ভ্যালু কত? 90 90%। তাহলে যখন 906টা প্রোডাক্ট সেফটি ইনভেন্টরি রাখছেন, সাইকেল সার্ভিস লেভেল বা কাস্টমার সার্ভিস লেভেল 90%, সেফটি স্টক রাখছেন, তখন কাস্টমার সার্ভিস লেভেল কত হয়েছে? 0.92। 92%। তার মানে দেখেন ওইখানে আপনার ছিল 906টা, সার্ভিস লেভেল হচ্ছে 90%। আর যখন 1000-এ নিছেন সেফটি স্টক, তখন এটা বেড়ে কত হয়েছে 92%। 92%। কি আমার কথা কি বুঝতে পারছেন? হোয়াট শুড আই মিন? জি স্যার। এরপর আসেন দেখেন এখানে এখানে যেটা বলা হচ্ছে, দেখেন বলা হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। তার মানে কি সাইকেল সার্ভিস লেভেল অল ফিল রেট, বা আমরা যাক এটা ব্র্যাকেটে আছে, ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ইনক্রিজেস রিকোয়ার্ড সেফটি ইনভেন্টরি ইনক্রিজ। এখন ধরেন কাস্টমার কি চায়, ডিজায়ার করে ভাই, আমরা যারা কাস্টমার আমরা সবসময় কি চাই মনে মনে, যে প্রোডাক্টটা বেশি বেশি থাকুক বাজারে, কি আমরা চাই না? জি স্যার। তাহলে এখন এটা যদি করতে হয় তাহলে অ্যাজ এ রিটেলার বা সেলার আপনার দোকানে কি করতে হবে, সেফটি ইনভেন্টরি বাড়াতে হবে না? বাড়াতে হবে। আচ্ছা এরপর দেখেন ডিমান্ড আনসার্টেনটি ইনক্রিজেস। আমরা একটু আগে কি বলছি ভাই, যখন আপনার দোকানে এমন একটা প্রোডাক্টের আপনি ব্যবসা করেন যেটার ডিমান্ড সম্পর্কে আপনি অনিশ্চিত, আনসার্টেন, তখন আপনাকে কি করতে হবে, ওই প্রোডাক্টটা বেশি বেশি রাখতে হবে। ইনক্রিজ করতে হবে। তারপর 3 নম্বরে দেখেন কি বলছে, রিডিউস সেফটি ইনভেন্টরি উইদাউট রিডিউসিং প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। আপনি এমন আপনি সেফটি ইনভেন্টরি রিডিউস করবেন কিন্তু প্রোডাক্টটা কাস্টমার যেন এসে তারপর দোকানে পায়, তাহলে কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। কি কাজ? নাম্বার 1 দেখেন কি বলছে, রিডিউস সাপ্লায়ার লিড টাইম। এখন মনে করেন আপনার দোকানে আজকে কাস্টমার আসছে, একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছে সকালবেলা, এখন আপনার যে সাপ্লায়ার যিনি আপনাকে প্রোডাক্টটা সাপ্লাই দেয় তাকে বলার সাথে সাথে যদি আধা ঘন্টার ভিতর প্রোডাক্টটা আপনার দোকানে নিয়ে হাজির করে, তাহলে কি আপনার দোকানে অতিরিক্ত প্রোডাক্ট রাখার দরকার আছে ভাই? তাহলে আমাকে কি করতে হবে, সাপ্লায়ারের সাথে লিড টাইমটা কমাইতে হবে। এরপর দেখেন নাম্বার 2, রিডিউস আনসার্টেনটি ডিমান্ড। কিভাবে? বেটার ফোরকাস্ট, বেটার ইনফরমেশন কালেকশন অ্যান্ড ইউজ। আপনার ওই যে কি বললাম, আপনি ব্যবসা করেন কিন্তু আপনি বুঝেন না, আপনি জানেন না আপনার প্রোডাক্টের ডিমান্ড কত হবে। তাহলে এই যে বুঝার জন্য জানার জন্য কি করতে হবে, আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে এমন একজনকে নিয়োগ দিতে হবে যে কিনা স্ট্যাটিস্টিক্সের লোক, যে কিনা ফোরকাস্টিংটা ভালো বুঝে, যে কিনা মার্কেট থেকে ডাটা কালেকশন করে আপনার রিসার্চের মাধ্যমে ফোরকাস্ট করতে পারবে যে আপনার প্রোডাক্টের ডিমান্ড কত হতে পারে। যদি এটা করতে পারেন তাহলে কি ভাই অতিরিক্ত প্রোডাক্ট রাখার দরকার আছে? যতটুকু দরকার আমি ততটুকু রাখবো। সবাইকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপর দেখেন সেফটি ইনভেন্টরি হোয়েন এসএল মানে কি সাপ্লাই আনসার্টেনটি। যদি সাপ্লাই আনসার্টেনটি 0 হয়, মানে কোনো অনিশ্চয়তা নাই, তাহলে আমার দোকানে সেফটি ইনভেন্টরি কটা রাখছি, মাত্র 1695টা। এখন সেফটি আনসার্টেনটি 0 থেকে বেড়ে কত হয়েছে, একটা, তখন সেফটি ইনভেন্টরি বাড়ায় কত টাকা রাখছি ভাই, 3625। যখন আনসার্টেনটি বেড়ে 2 হয়েছে তখন কত রাখছি প্রোডাক্ট, 6628টা। 3 হইলে 9700, 4 হলে 12900, 5 হলে 16100, 6 হলে কত 19298। তার মানে সাপ্লাই আনসার্টেনটি যত বাড়বে সেফটি ইনভেন্টরিও আমাকে তত বেশি বাড়াতে হবে। সবাইকে আমরা ক্লিয়ার? এখন দেখেন ইম্প্যাক্ট অফ এগ্রিগেশন অন সাপ্লাই অন সেফটি ইনভেন্টরি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। নাম্বার 1,
মনে করেন একজন গাড়ির ব্যবসা করে, তার 4টা ডিলারশিপ কোথায়, একটা ঢাকা, একটা চিটাগাং, একটা খুলনা, একটা সিলেট। ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা। এখন এই যে এখানে তার ডিমান্ড কত, এভারেজ ডিমান্ড ডি হচ্ছে কত, 25টা গাড়ি। স্ট্যান্ডার্ড ডিভিশন কত, 5 কার্ডস, তার মানে কি 5টা কম হইতে পারে, 5টা বেশি হইতে পারে। লিড টাইম কত, এল হচ্ছে 2 উইকস। এখন ডিজায়ার্ড কাস্টমার সার্ভিস লেভেল কত, 90%। সে চায় কাস্টমারকে 90% স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য। এখন আপনি যদি এই 4টা দোকানকে একত্রে একটা করেন, যেমন দেখেন 4 ডিলারশিপ লোকেশন, সেটাকে আমরা কি বলি, ডিসএগ্রিগেটেড। আর দেখেন হোয়াট উড দ্য এফেক্ট বি অন সেফটি স্টক ইফ দ্য 4 আউটলেটস আর কনসলিডেটেড ইনটু ওয়ান লার্জ আউটলেট। 4টাকে যদি একটাতে এগ্রিগেট করেন তাহলে কি হবে, দেখেন এট ইচ ডিসএগ্রিগেটেড আউটলেট ফর এক্সাম্পল এল ইকুয়াল টু কত, 2 উইকস দেওয়া আছে। আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ লিড টাইম কত, ক্যালকুলেশন করলে দেখবেন 7.07 চলে আসবে। যাক, এটা চলে আসছে ক্যালকুলেশন, এটা ওই যে আগের ক্যালকুলেশনটার মতো, এই যে এই ক্যালকুলেশনটা বুঝছেন, এই যে এটা হুবহু সেম। তো এখন আমরা যদি খেয়াল করে দেখি সেফটি স্টক কত, ক্যালকুলেশন করলে আপনার চলে আসছে কত, 9.06। তো এখন ইচ আউটলেট মাস্ট ক্যারি 9 কার্ডস অ্যাজ এ সেফটি স্টক ইনভেন্টরি, কারণ আমরা কি বলছি সেফটি স্টক কত, 9.06। এখন ভাই একটা গাড়ি কি 9টা বানানোর পর আরো 0.06 বানানো জি সম্ভব? না স্যার। তাহলে আমি কটা বানাবো, 9টা। যদি এরকম হইতো 9.80, তাহলে আমি 10টা বানাইতাম। 10টা। যেহেতু 0.06, তার মানে আমি এখানে 9টাই বানাবো। তার মানে প্রত্যেকটা আউটলেট কি বলছে, ইচ আউটলেট মাস্ট ক্যারি 9 কার্ডস অ্যাজ এ সেফটি স্টক ইনভেন্টরি। So safety inventory for 4 outlets in total is 4 into 9, 36 কার। তাহলে একটা আউটলেটে যদি 9টা গাড়ি রাখতে হয়, তাহলে 4টা আউটলেট আমাকে কটা রাখতে হবে, 36টা। এখন দেখেন যদি আপনি যদি অ্যাগ্রিগেট করেন তাহলে ইম্প্যাক্টটা কি। অ্যাগ্রিগেশন হ্যাজ 2 মেজর ডিসঅ্যাডভান্টেজ, 2টা অসুবিধা আছে। কি, নাম্বার 1, ইনক্রিজ ইন রেসপন্স টাইম টু কাস্টমার অর্ডার। এখন ভাই আপনি যখন অর্ডারটা আসে, ধরেন সিলেট বিভাগের যারা কাস্টমার, তাদেরকে আপনি সিলেট থেকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারতেছেন। জি যারা চিটাগাং বিভাগের কাস্টমার, চিটাং থেকে ডেলিভারি দিচ্ছেন। ঢাকা বিভাগের কাস্টমার ঢাকা থেকে দিতে পারতেছেন। আপনার খুলনা, বরিশাল, যশোর যারা আছে তাদেরকে আপনার খুলনা থেকে দিতে পারতেছেন। কিন্তু এখন যদি আপনার 4টাকে একত্রিত করে ঢাকায় শুধুমাত্র একটা আউটলেট করেন, তাহলে ঢাকার থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিতে আপনার যে রেসপন্স টাইম, এটা অনেক বেশি লাগবে না? জি ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। জি স্যার। তাহলে কি আমি বুঝতে পারছি যে অ্যাগ্রিগেশন করার অসুবিধাটা কি। জি স্যার। এরপর দেখেন ইনফরমেশন সেন্ট্রালাইজেশন, হোয়াট ডাজ ইট মিন। যেমন ধরেন ভাই আপনি যদি এমন একটা কাজ করেন, কি কাজ করলেন, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললেন, এবং এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি, যেমন আমি যদি আপনাকে বলি ভাই এই যে আপনি উবার, পাঠাও, এগুলো কিসের মাধ্যমে ভাই, আপনারা যিনি ড্রাইভার ওনার কাছে কি অ্যাপসটা আছে না ভাই, উবারের? জি আছে স্যার। জি জি আছে। স্যার এবং আছে। যিনি কাস্টমার তার কাছেও আছে না? জি তারপর ইভে, আচ্ছা ইভে তো আর বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাদ দেন। আপনি যদি মনে করেন আপনি উবার পাঠাও, বা ধরেন এই যে ইভেলি, যে আপনারা যখন কেনাকাটা করতেন, বা দারাজ, এগুলো কি সেলার এবং বায়ার দুইজনের কাছে আছে না ভাই? জি তাহলে এই যে সেলার এবং বায়ারকে একটা সেন্ট্রাল লোকেশনে নিয়ে আসছে কে, একটা সফটওয়্যার থেকে একটা ইনফরমেশন সিস্টেম। এবং এর ফলে কি হচ্ছে, বেটার রেসপন্সিভনেস। জি কারণ আমি যখনই আমার একটা গাড়ি দরকার, আমি লোকেশন দেখতেছি আমার আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, এবং একটা সেফটি সিকিউরিটি, আমি কি করতেছি, কল দিচ্ছি, সাথে সাথে চলে আসতেছে রেসপন্সিভনেস। এবং এর ফলে যেটা কি হচ্ছে, লোয়ার ট্রান্সপোর্টেশন কস্ট। অনেক সময় কি আমার ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু অনেক সময় কমে যাচ্ছে। কিন্তু কিভাবে কমে যাচ্ছে আপনি চিন্তা করেন, আপনি যদি ব্যবসায়িক দিক থেকে চিন্তা করেন, আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনার মার্কেটিং করার দরকার আছে, আপনার প্রোডাক্টটা বাজারে নিয়ে বিক্রি করার দরকার আছে। আর আপনি যদি অনলাইনে প্রোডাক্টটা সেল করতে পারেন ভাই, এত দোকান, এত শোরুম, এত কর্মকর্তা, এত কর্মচারী, কি দরকার আছে ভাই? জি না। তবে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি কি হবে, হায়ার। যেহেতু আপনার এখানে কোনো দোকানের দরকার নাই, আপনার যখনই অনলাইনে প্রোডাক্টটা অর্ডার দিচ্ছে, আপনি ইচ্ছা মতো প্রোডাক্টটা বানাইতে পারেন, বা যেভাবে হোক সংগ্রহ করে হোক আপনি তাকে ডেলিভারি দিতে পারতেছেন। এবং এর ফলে কি হচ্ছে, আপনার সেফটি ইনভেন্টরির পরিমাণটাও কি হবে, কমে আসবে। সবাইকে আমরা বুঝতে পারছি অনলাইন বিজনেসের মানে বা অনলাইন প্ল্যাটফর্মের সুবিধাটা কি। জি জি স্যার। এরপর দেখেন স্পেশালাইজেশন। ফর এক্সাম্পল, আপনার মনে করেন আপনার 4টা আপনার ফ্যাক্টরি আছে। এখন ফর এক্সাম্পল আপনি কি করেন, 4টা ফ্যাক্টরিকে 4টা কাজে আপনি স্পেশালাইজ করে ফেলেন। ফর এক্সাম্পল,
যেমন ধরেন একটা ফ্যাক্টরিতে আপনি ডেডিকেটেড এখানে শুধু আপনার শার্ট তৈরি করলেন, আর একটা ফ্যাক্টরিতে ডেডিকেটেড শুধু আপনার এখানে ট্রাউজার তৈরি করলেন, আর একটা ফ্যাক্টরিতে আপনার বাচ্চাদের খেলা তৈরি করলেন, আর একটা ফ্যাক্টরিতে আপনি শুধু কি করলেন, সেখানে আপনি শীত এবং গরম সিজনাল প্রোডাক্ট তৈরি করলেন। এবং এর ফলে যেটা হবে যদি সেন্ট্রালাইজ, যদি স্পেশালাইজ করে ফেলেন, তাহলে আপনি চিন্তা করেন আপনি একটা কাজ যখন বারবার করেন আপনার ভিতরে এফিসিয়েন্সি চলে আসে না ভাই। জি জি স্যার। তা আমি দেখি মাঝে মধ্যে যখন ওই যে অনেক সময় আমার নিজেকে যখন অনেক সময় কিছু কিচেনে রান্না বান্না করতে হয়, তো দেখা গেল আমি পেঁয়াজ কাটতে গেলে অত দ্রুত কাটতে পারি না। আবার আমি দেখি আমার মা যখন আপনার যে মানে ওই যে আপনার পেঁয়াজ কাটে, আরেক দিকে তাকিয়ে দেখলাম খুস 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 করে একদম কুচি কুচি করে ফেলাইছে। তাহলে এটা কিভাবে সম্ভব ভাই? উনি যখন প্রথম করেছিল প্রথম দিন, ওটা কি এইভাবেই হয়েছিল? না। জি না ওই যে স্যার। উনি আজকে প্রায় 40 বছর ধরে করতে করতে ওনার ভিতরে কি আসছে, সেই ইফিসিয়েন্সি এবং স্পেশালাইজেশনটা চলে আসছে। এখন মনে করেন তুহিন সাহেব, আমি যদি আমার মাকে বলি আম্মা সকালে চাইনিজ, বিকালে কি ইন্ডিয়ান, তারপর অমুক বার সিটাইঙ্গা খাবার, ওই যে খুলনার খাবার, 4-5 পদের খাবার যদি প্রতিদিন রান্না বান্না করতে বলি, তাহলে তার ভিতর কি স্পেশালাইজেশনটা আসবে ভাই? জি না স্যার। তাহলে এখন এই জন্যই বলা হচ্ছে আপনি যদি আপনার ফ্যাক্টরিটাকে ডেডিকেট করতে পারেন, যে মানে আপনি ধরেন একটা ফ্যাক্টরি ডেডিকেটেড শুধু শার্ট, একটা শুধু ট্রাউজার, একটা শুধু কি শীত গরম, আপনার কি হবে সিজনাল প্রোডাক্ট, আর একটা কি আপনার বাচ্চাদের টয়স, তাহলে কি হবে? স্পেশালাইজেশন হবে না, ইফিসিয়েন্সি বাড়বে না, জি ইকোনমি অফ কস্টটা কি কমে আসবে না ভাই? স্কেলটা কমে জি আসবে না? স্যার। জি স্যার। এরপর দেখেন প্রোডাক্ট সাবস্টিটিউশনটা কি ভাই। এখন আপনারা খুব ভালো মতো জানেন, যদি কোনো কারণে যদি আপনার মুরগির বার্ড ফ্লু হয়েছে, যখন মুরগির বার্ড ফ্লু দেখা দিল তখন মানুষ কি করছে? তখন কি বিয়ে শাদী বন্ধ ছিল? আপনাদের কি মনে আছে প্রথম যখন বাংলাদেশে বার্ড ফ্লু দেখা দিয়েছিল? আমি তো ভুল না করি, এটা মনে হয় 2013 বা 12 সালের দিকে, আমার ঠিক মনে আসতেছে না। তখন যে বিয়ে হ্যাঁ স্যার, শাদী হয়েছিল 8-9 সালের দিকে। 8-9 সালের দিকে, যাই হোক আমার ঠিক ভাই মনে ছিল না। তখন বিয়ের অনুষ্ঠানে ভাই মানুষরা যদি আপনি দাওয়াত দিয়ে মুরগি দেন, তা মানুষ কি ওই বিয়েতে খাবার খাইবে কোন তো দেখি? জি না। দেখা গেলো আপনি মুরগি নিয়ে তার পিছে পিছে দৌড়াইতেছেন, একটা গোড়া মুরগি, জামাই উঠে দিছে দৌড়। তাহলে তখন কি করতে হবে? এখন খাবার তো দিতে হবে, তখন কি হতো? সাবস্টিটিউশন প্রোডাক্ট, যে মুরগির জি পরিবর্তে দেখবেন আমি নিজের চোখে দেখা মুরগি দেয় নাই কিন্তু হাঁস দিছে। বা অনেক সময় কি হচ্ছে, আপনার মুরগি মুরগি পাই না, মুরগির পরিবর্তে হাঁস দিছে। বা তারা বহুত আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, আমি খুলনার একটা বিয়ে খেলাম, খুলনার বিয়েতে এমনি হচ্ছে চিংড়ি মাছ দেয়, তো ওখানে দেখলাম আপনার মুরগি নাই কিন্তু আপনার ধরেন চিকেন পরিবর্তে আপনার দেখলাম ওই যে আপনার কিসের কোরমা করছে, আপনার চিংড়ির বিশাল বড় গলদা চিংড়ির কোরমা করছে। তা এখন এই যে একটা সাবস্টিটিউট প্রোডাক্ট, আপনার চিকেন না হলে আপনার কি হচ্ছে হাঁস বা কবুতর বা কোয়েল পাখি, চা না হলে কি টি, আপনার এই ধরনের সাবস্টিটিউশন প্রোডাক্টটা আপনাকে সবসময় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। কারণ আপনি আজকে যে বিষয়ে ব্যবসা করেন ভাই, সারা জীবন যে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন নট নেসেসারি। তাহলে আপনি কি সাবস্টিটিউশন নিয়ে আসতে হবে না? ফর এক্সাম্পল জি ভাই, এখন তুহিন সাহেব বাজারে গেছেন মোবাইল ফোন কিনতে, আপনার ওয়াইফ কি দিবেন? এখন আপনি যদি আপনার ওয়াইফের জন্য একটা 2G মোবাইল ফোন নিয়ে যান, আপনার ওয়াইফ কি খুশি হবে ভাই? জি না। দেখবেন যে আপনার ঘরে আমাবস্যার চাঁদ দেখা দিছে, সহজ কথা, অন্ধকার হয়ে গেছে সবকিছু, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে? আপডেটেড কি আপনার, যে কোনো মানুষ যদি এখন মোবাইল ফোন কিনে, সে চিন্তা করবে এখন বাজারে কোনটা চলে ভাই, 5G, তাহলে 5G আমার সেট লাগবে। এখন যারা 2G বিজনেস করতো, তারা যদি 2G-তেই থাকে, তাহলে তারা কি আর ব্যবসা কি কন্টিনিউ করতে পারবে ভাই? জি তাহলে এটাকেই বলা হচ্ছে সাবস্টিটিউশন, আপগ্রেডেশন। আপনাকে আপগ্রেডেশন করতে হবে সময়ের সাথে সাথে। সবাইকে আমরা ক্লিয়ার সাবস্টিটিউশনটা কি? ক্লিয়ার। জি স্যার। এরপর দেখেন কম্পোনেন্ট কমনালিটি হোয়াট ডাজ ইট মিন। যেমন একটু ভেঙে বলি, যেমন আপনি মনে করেন ব্যবসা করেন তিনটা, একটা কি কাপড়ের ব্যবসা করেন, একটা হচ্ছে কি পুতুলের ব্যবসা করেন, আর একটা কি আপনি কনস্ট্রাকশনের বিজনেস করেন। তাহলে ভাই এখানে পুতুলের ব্যবসার ক্ষেত্রে আপনার র মেটেরিয়ালস হচ্ছে একরকম, কাপড়ের ক্ষেত্রে আরেক রকম, কনস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে আরেক রকম। তিনটার কম্পোনেন্ট কি 3 রকম না ভাই? জি এখন যদি এরকম হইতো আপনার তিনটা ব্যবসা, তিনোটাই কাপড়ের, একটা হচ্ছে মহিলাদের, একটা হচ্ছে কি পুরুষদের, আর একটা হচ্ছে মনে করেন বিয়ে শাদীর, তাহলে এই তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে কমন র ম্যাটেরিয়ালসটা কি ভাই? কাপড় না? জি কাপড়। ম্যাটেরিয়ালসটা কি সেম না? জি জি তাহলে স্যার। এখন কি হচ্ছে, কোনো কারণে যদি মনে করেন আপনার ওই যে কি হচ্ছে, আপনার বলেন তো ভাই, আপনার কমিউনিটি সেন্টারগুলো মানে বিয়ে শাদী সবচেয়ে কম হয়েছে বাংলাদেশে বা পুরো পৃথিবীতে কখন, কোন সালটা? করোনার সময়। করোনার ইয়েস, সময়।
এই যে করোনার সময়, তাহলে এখন যারা বিয়ের সাথে জামা কাপড় তৈরি করতো ভাই, তারা কি ব্যবসা করতে পারছে? তখন পারে নাই। হুম, তাহলে এখন যদি আপনি দেখছেন কি ভাই, এখন এটা আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না, আপনি দেখবেন, আপনি একটু সিম্পলি চিন্তা করেন, বিস্কিটের কোম্পানি, তারা বিস্কিট তৈরি করে, বিস্কিট বন্ধ দিয়ে তারা কি করছে, করোনার মাস্ক তৈরি করছে, পিপিপি তৈরি করছে, স্যাভলন তৈরি করছে, কি করছে না ভাই, করছে। জি স্যার। হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে। তাহলে হোয়াই? বিকজ দিস ইজ দ্য ডিমান্ড অ্যাট দিস টাইম। কি আমার কথা বুঝতে পারছেন? জি জি আপনার মানুষকে তখন যদি আপনার গিফট দিত, দুইটা মাস্ক গিফট দিলে সে খুশি হইতো। এমনও দিন ছিল আপনি কারো বাসায় গেছেন, যার সময় আপনার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গেছেন, তারে সে খুব খুশি। কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি তা এখন এই জন্য বলা হচ্ছে, আপনি যদি কমন একটা কম্পোনেন্ট নিয়ে ব্যবসা করেন, যদি কোনো কারণে মনে করেন আপনি শার্টের ব্যবসা করতেছেন, শার্টের ডিমান্ডটা কম, তো ঠিক আছে, ওইটা দিয়ে ডিফারেন্ট একটা কিছু তৈরি করলেন, যেটা ওই শার্ট না, অন্য কোনো একটা রিলেটেড কিছু একটা, তখন কি হবে, আপনার পক্ষে সুইচ করাটা ইজি হবে। কি আমি বুঝতে পারছি হোয়াট শুড আই মিন? জি পোস্টপোনমেন্টটা কি? ডিলে প্রোডাক্ট। এখন ফর এক্সাম্পল আপনার কাছে প্রোডাক্ট আছে 100টা, এখন অর্ডার এসে 200টা, তখন আপনি কি করলেন, 100টা প্রোডাক্টের বিক্রি করলেন, বাকি 100 জনকে বললেন যদি আপনারা চান 10% টাকা দিয়ে আপনাদের নামটা রেজিস্ট্রেশন করেন, আমরা অ্যাজ আর্লি এজ পসিবল প্রোডাক্টটা যখনই আমার দোকানে আসবে, আমরা অলরেডি ফ্যাক্টরিতে কথা বলতেছি, আপনাদেরকে ফোন দিব, আপনারা এসে প্রোডাক্টটা নিয়ে যায়। তাহলে এর ফলে কি হলো, যে 100 জন কাস্টমার অতিরিক্ত, তাদের প্রোডাক্টটা ডিলে হইলো, কিন্তু তারা কি আমার থেকে যাইতে পারলো ভাই? যেতে পারলো? না স্যার। তাহলে তাকে আমি কি করলাম, এই 10% টাকা দিয়ে ডিপোজিটে তারা আটকে দিলাম। কি কথা জি বুঝতে পারছি? এটা জি সবচেয়ে বেশি কারা করে? অ্যাপার্টমেন্ট কোম্পানি এই কাজটা সবচেয়ে বেশি করে, আবাসন কোম্পানি এই কাজটা সবচেয়ে বেশি করে। কি সবাইকে আমরা ক্লিয়ার? জি আমরা কি বুঝতে পেরেছি? জি জি তা আজকের ক্লাসে আর কোনো কিছু আছে ভাই বুঝার মতো, মানে বুঝতে পারেননি কিছু আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, জি প্লিজ। আহ, আমি সরি, আসলে এই যে ইম্প্যাক্ট অফ সাপ্লাই আনসার্টেনিটি, এই ক্যালকুলেশনটা আসলে আমরা কিভাবে করব? আপনার মানে হচ্ছে, মানে এটা কি কোনো একটা পার্টিকুলার ম্যাথের কথা বলতেছেন আপনি? হ্যাঁ, যেমন আপনি আজকে শিখিয়েছেন যে সেফটি ইনভেন্টরি হোয়েন SL 0, তখন এটা হবে 16,095। যখন এটা 1 হবে তখন হবে 3625, এই পেজটা। আচ্ছা, জি, এখানে উনিশ। যেটা হচ্ছে, হ্যাঁ, এটা। আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আপনার সাপ্লাই, এই টোটালটাই হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনাকে আচ্ছা ক্যালকুলেশন করা হয়নি। যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে আপনার যদি সাপ্লাই আনসার্টেনটি যত বেশি বাড়বে, তত বেশি আপনাকে সেফটি ইনভেন্টরি বেশি বেশি রাখতে হবে। মানে এটা কিন্তু এরকম না যে আপনাকে একটা ম্যাথমেটিক্স বা ফর্মুলা করে করা হয়েছে। কি বুঝতে আচ্ছা পারছেন ব্যাপারটা? যেমন আপনি আচ্ছা। একটু সিম্পলি চিন্তা করেন, যেমন ধরেন এখানে কত হয়েছে, ধরেন জিরো, বা ধরেন একের ভ্যালু কত, 3625, জি। তো দুইয়ের ভ্যালু কত হওয়া উচিত, এটা ডাবল হওয়া উচিত না ভাইরা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। জি তো এটা কি ডাবল? এটা কেন? এটা জাস্ট এটা একটা এটা এক্সাম্পল। এক্সাম্পল দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাদের সামনে দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল। কি কথা বুঝতে হ্যাঁ, পারছেন? বুঝতে আর পেরেছি। যখনই কোনো ক্যালকুলেশন আছে বা বোঝানোর দরকার আছে, ওটা কিন্তু আমি একদম আপনাদেরকে ফর্মুলা সহ দিয়ে দিয়েছি। জি কি জি, ওই বুঝতে পারছেন? ফর্মুলা কি বুঝেছি। জি জি। আর এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, এটা কোনো ম্যাথমেটিক্স না। আচ্ছা এবং এটা আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে একরকম হবে, এটা আরেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একরকম হবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এটা কাপড়ের ব্যবসার ক্ষেত্রে একরকম, ফুড বিজনেসের ক্ষেত্রে একরকম, ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে একরকম, কাপড়ের ব্যবসার ক্ষেত্রে একরকম, এক একটা ক্ষেত্রে এক এক রকম। কি সবাইকে বুঝতে পেরেছেন ভাইরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আর কি থ্যাংক কার ইউ কোনো স্যার। প্রশ্ন আছে? মনির ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি না। নুসরাত আছে, নুসরাতের কোনো কোশ্চেন আছে? নুসরাত তো MBA করছে কানাডা থেকে। আপনি কি সাপ্লাই চেনে MBA নাকি মাস্টার্স? না, আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ও মাস্টার্স। আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে, তো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো জেনে। তো মনির ভাই, রবিবার কি কোনো, আমার কি ক্লাস তাহলে কি রোববার হবে নাকি? হ্যাঁ, রোববার একটু কষ্ট করে, কালকের দিনটা আমরা একটু ইয়ের চেঞ্জ করে রোববারে, বাকি আচ্ছা, শিডিউল ঠিক থাকবে ইনশাআল্লাহ। না রোববার ভালো হবে, কারণ রোববার তো আবার এই যে ক্লাসটা, মানে মানুষজন তো ঘুমায় যায়, তাহলে তো ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা দেখতে পারবে না। ও, তা ও, ও, ক্লাসটা থাকলো একটু, ওনারা জেগে থাকতে পারলো আর কি, বুঝেন নাই? রোববার তো ফাইনাল খেলা না আপনাদের? জি স্যার, থ্যাংক ফাইনাল ইউ। খেলা কটা, রাত 1টার সময় তো নাকি? রবিবার রাত 1টায়। হ্যাঁ, তাহলে তো ভালো হয়েছে, মানে ওই সোমবার পড়ে গেছে আর কি। তো তার মানে 10টার সময় ক্লাসটা হলে ভালোই হবে, ক্লাসটা করলেন, তারপর ডিনার টিনার একটু লেট টেট করলেন, তারপর খেলা টালা দেখলেন, পরের দিন এবার ক্লাসে আপনার অফিসে গেলেন আর কি,
গিয়ে ওখানে একটু ঘুমাইলেন আর কি, আর কি করা, নাহলে সেলিব্রেশন করলেন পছন্দের দল যদি জিতে। বাংলাদেশে তো সবারই বেশিরভাগের পছন্দের দল আমার যতটুকু মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিল। স্পেনের সাপোর্টার তো খুব একটা বেশি পাওয়া যাবে না, যতটুকু মনে হয় আর কি। না, তা আমি, ব্রাজিলের সাপোর্টার সবাই স্পেনে চলে গেছে আর কি। আচ্ছা ওই তাহলে হয়েছে আর কি কিছু। আর আপনি ধরেন এখানে যেমন গত সেমিফাইনালটা হলো ইউকে ভার্সেস আর্জেন্টিনা, তো আমি তো থাকি ইউকেতে, প্রায় আপনার সব মিলে তো 6 বছর তো হয়েই গেল। তো মানে কি খেলা দেখতে গেলাম ওপেন একটা, বিশাল বড় একটা ওপেন একটা গ্যালারি। তো সেখানে সবাই ব্রিটিশ, তারপর আমরা বাংলাদেশি অনেকে গেলাম, আবার অনেক বাংলাদেশি তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, কিন্তু সাপোর্ট করে মনে মনে আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনা গোল দেয় কিন্তু আমরা কিছুই বলতে পারি না। কারণ ওরা তো আবার মানে এই ব্রিটিশ যারা সাপোর্টার তাদেরকে বার্মি আর্মি বলে, আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন। এবং দে আর ভেরি মাচ ডেসপারেট, মানে মানে খুবই অ্যাগ্রেসিভ, খুবই ডেসপারেট। এবং ওনাদের এক একটা হাত আমার কাছে মনে হয়েছে যেন আমার 2 হাত 2 পা যোগ মানে একত্র করলো, মানে হেলদি না, মানে খুবই সুঠাম দেহের অধিকারী। মানে 2 হাত 2 পা যদি একত্র করো তাও মানে একটা হাতের সমান হবে না। আর কোনো কারণে যদি রেগে টেগে যদি ঘুষি টুসি একটা মারে, তাহলে মনে করেন খুব তাড়াতাড়ি মানে পরপারে চলে যাওয়ার খুবই সহজ রাস্তা আর কি। তো এখন এটা খুবই, আবার যদি ইউকে চ্যাম্পিয়ন হইতো তাহলে আবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে আমাদের জন্য ভালো হইতো, যে গভর্নমেন্ট একটা হলিডে দিত, একটা বোনাস দিত। কিন্তু কেন জানি মন থেকে মানে না, বুঝতে পারছেন ব্যাপারটা? এই না, হলো অবস্থা আর কি। এইটার একটা আমার রিয়েল লাইফ এক্সাম্পল আছে। আমি যখন লন্ডন গেছিলাম, জি ফেরত আসার সময় চ্যাপেল থেকে যখন ট্রেনে উঠি, ওই মাঝ জি। রাস্তায় এসে ট্রেনটা বলছে যে প্ল্যাটফর্ম 4-এ যাবে না, হিথ্রোতে। তা আচ্ছা। তখন বাই দ্য চান্স একজন প্লাম্বার ছিল আমার পাশে, ও হুম, পারলে আমাকে কোলে করে অন্য ট্রেনে উঠাই দেয়, এরকম অবস্থা। দেখেন অবস্থাটা। তো ঠিক আছে, ইনশাল্লাহ ডিজেল রোববার দেখা ব্যান্ড। হবে, তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। জি, আল্লাহ ঠিক আছে হাফিজ। স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।